আসসালামু আলাইকুম। আমি এদিক ওদিক কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাব। আজকে যে সমস্ত কোম্পানি নিয়ে আলোচনা করব, সেই সমস্ত কোম্পানির নাম আমি আপনাদেরকে একটু বলে রাখি। সেটা হচ্ছে বেস্ট হোল্ডিংস, ওএমএক্স এবং রিং শাইন। পাশাপাশি বাজারে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব এবং আইসিবি যে ৩,০০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং বাইব্যাক আইন আমাদের যে একটি দাবি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। বর্তমান বাজার পরিস্থিতি নিয়েও আলোচনা করব এবং ইউনাইটেড এয়ার নিয়েও আমি আলোচনা করব। আমি সবসময় আপনাদের পাশে থেকেছি, চেষ্টা করেছি যে আপনাদের পাশে থাকব। আমি দীর্ঘদিন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পর আবার আমি নীরব থেকেছিলাম, বাট এখন মনে হয় সময় এসেছে এখন থেকে আপনাদের সাথে নিয়মিতভাবে আমি আপনাদের কাছে আলোচনা করব এবং আপনারা আপনাদের মন্তব্যের মাধ্যমে যে সমস্ত কোম্পানির আলোচনার কথা বলবেন, আমি সে সমস্ত কোম্পানি বা যে সমস্ত ইস্যু নিয়ে কথা বলার দরকার হবে আপনারা জানাবেন। আমি সে সমস্ত ইস্যু নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো আজকে আমি আসার আগে আমি আপনাদের বরাবর মতো আমি যে ড্রাফট তৈরি করে নিয়েছি, যে ইস্যুগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। হ্যাঁ, আপনারা সংযুক্ত থাকবেন এবং আশা করি কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। বেস্ট হোল্ডিংস এটা একটা এন ক্যাটাগরি প্রোডাক্ট। এন ক্যাটাগরি প্রোডাক্ট, এদের কোম্পানি ভ্যালু অনেক ভালো এবং আপনারা সবাই জানি যে এটা একটা কনস্ট্রাকশন ওরিয়েন্টেড একটা প্রপার্টিস, একটা শেয়ার অংশ। সুতরাং এটার ডেভেলপমেন্ট কোম্পানির এটার অনেক বড় একটা ফাংশন রয়েছে এবং যেহেতু এন ক্যাটাগরি শেয়ার, সেখানে দেখুন আমরা যদি একটু তথ্য আগে আপনাদের সাথে শেয়ার করে নিই, এরপর আপনার সাথে আলোচনা করব। বেস্ট হোল্ডিংসের সর্বনিম্ন প্রাইস নেমেছিল 18 টাকা 10 পয়সা এবং সর্বোচ্চ ছিল 46.5, মানে 46 টাকা 50 পয়সার সর্বোচ্চ প্রাইস ছিল। আর এটা আরেকটু তথ্য আপনাদেরকে দিতে হবে যে গত 15ই ফেব্রুয়ারি 2024-এর এটার লেনদেন হয়েছিল 17 লক্ষ প্লাস, যার ক্লোজিং প্রাইস ছিল 43 টাকা 10 পয়সা। এবং ডিরেক্টরের ছিল 65.34 এবং ইনস্টিটিউট ছিল 20.65 এবং পাবলিক ছিল 14.01%। হ্যাঁ, এটা ছিল। আর আজকে আমি যদি একটু দৃষ্টি রাখি, আপনাদের আজকে জানাতে চাই যে আজকে লেনদেন হয়েছে 6,77,000 এবং আজকে প্রাইস ইমপ্রুভ হয়েছে 0.30 আজকে একটা প্রাইস ইমপ্রুভ হয়েছে। সো বেস্ট হোল্ডিংসের এই কোম্পানিটির ফিউচার অফকোর্স এটা ভালো হবে, যদিও রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে, বৈশ্বিক প্রেক্ষাপটের কারণে এবং কোম্পানির কিছু নিজস্ব ফাংশনাল কারণে আপনার এই প্রাইসগুলো ফেলে দিয়ে তারা এটা সংগ্রহ করছে। আর আমরা যারা অনেকেই এই 46 টাকায় কেনা রেখেছিলাম, আমরা যারা অনেকেই আমাদের একটা কি আমাদের যে এই বেস্ট হোল্ডিং যখন বাজারে আসলো, তখন অনেকেই বলতেছে এটা 80 পার হয়ে যাবে, 90 পার হয়ে যাবে, 100 পার হয়ে যাবে। এই যে ব্রোকার হাউস থেকে তথ্যগুলো নিয়ে আমরা যারা আবেগে উৎসাহিত হয়ে, ইমোশনাল হয়ে আমরা এই যে 46+ অ্যাবভে আমরা কিনে রেখে আমরা বসে আছি, আমি তাদের প্রতি সুদৃষ্টি আকর্ষণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি যে বাজার থেকে যারা আপনারা বিনিয়োগকারী আছেন, অবশ্যই ইমোশনকে একেবারেই কন্ট্রোল করতে হবে, ইমোশনকে একেবারে ডেথ করে দিতে হবে। এখানে ইমোশন যদি আপনি পঞ্জীভূত করে বিনিয়োগকারী বাজারে, বিনিয়োগ বাজারে থাকেন, আপনি কিন্তু সফলতার মুখ দেখতে পাবেন না, কারণ এই বাজারটা কিন্তু ইমোশনাল বাজার নয়। আপনাকে এটা মাথায় রাখতে হবে। আর আমি বরাবরই আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে কখনোই আপনার পোর্টফোলিওতে যে আপনার ব্যালেন্স রয়েছে সেটা একবারে আপনি ট্রেড করে সেটা কিনে নেবেন না, কখনোই না, কখনোই না। তবে যারা ডে ট্রেডার আছেন, আমি তাদেরকে আমার চেয়ে অনেক জ্ঞানী মনে করি এবং আমার বিশ্বাস যে তারা খুব ভালো বোঝেন এবং যারা নিটিং করেন, আমিও তাদের সেটাও বিশ্বাস করি যে তারা আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন এবং তারা অনেক বেশি তথ্য রাখেন। কিন্তু এটা তাদের সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত অনুসারে আমি কখনোই ডে ট্রেডিংয়ের পক্ষে নয়। আমি বরাবরই বলে এসেছি, দিস ইজ কল্ড স্টক মার্কেট, ইউ আর ইনভেস্টর, সো আপনি ইউ আর এ নট ডে ট্রেডার। হ্যাঁ, আপনার জন্য এটা এই মার্কেট নয়। কারণ আপনি যখন ডে ট্রেডিং করবেন তখন আপনার মাথায় একটা ভূত চেপে থাকবে যে আমি এটাকে 1 টাকা লস দিয়ে বিক্রি করে আমি আরেকটা কিনবো, এটা প্রাইস পড়ে যাচ্ছে, আমি লাভ দিয়ে বের হয়ে এসে আমি ওটা কিনবো। আমরা ক্ষতিগ্রস্ত মেজরিটি। আমি যেটা বলবো একদম স্পষ্ট করে বলি যে আমরা কিন্তু এই বাজারের ক্ষতি করার পিছনে অনেক অংশে আমরাও কিন্তু দায়ী।
কারণ আমরা এতটা বেশি আবেগপ্রবণ, আর আমরা এতটাই হুজুগপ্রবণ এবং এতটাই কান কথা শুনে থাকি। আমরা বিশেষ করে এই ব্রোকার হাউস আর এই বন্ধু বান্ধবের কথা শুনে আমরা যারা ট্রেডিং করি, আপনি খোঁজ নিয়ে দেখেন, তথ্য নিয়ে দেখেন, তারাই কিন্তু সবচেয়ে বেশি লুজার হয়েছে। আমি বলবো না যে লাভবান হন নাই, তারা লাভবান হয়েছেন যারা অনেকটা গেমলারে থাকে, জড়িত থাকেন, বা হয়তো কোনো একটা ইনফরমেশন কাজে লেগে গেছে, সেটা একটা বিষয়। বাট আপনি যখন আপনার ইচ্ছায় সিদ্ধান্ত নিয়ে আপনি যখন প্রফিট করতে পারবেন, আপনি যখন টার্গেট রিচ করে প্রফিট করতে পারবেন, আমি তখন আপনাকে রিয়েলি ইনভেস্টর বলবো। ঠিক আছে? অমুকের কথা শুনে, তার কথা শুনে, বন্ধুর কথা শুনে, ব্রোকার হাউসের কথা শুনে, বা সেখান থেকে ফোন করে তথ্য নিয়ে কিনে যে লাভ হচ্ছেন, আমি মনে করি এটা এক ধরনের মানে নন প্রফেশনাল গেম। এটা একটা নন প্রফেশনাল গেম। যদি আপনি এটাকে প্রফেশনালভাবে ইউটিলাইজ করতে চান, তবে অবশ্যই আপনাকে প্ল্যান করে ইনভেস্ট করতে হবে এবং প্ল্যান করে প্রফিট করতে হবে। ঠিক আছে? আমরা এই ভুয়া কথা শুনে, বা এই কান কথা শুনে, ফোনের কথা শুনে, বন্ধুর কথা শুনে, ব্রোকারেজ কথা শুনে এবং পোর্টফোলিওর ব্যালেন্স সব কিছু দিয়ে একবারে কিনে আমরা যারা ধরা খেয়ে বসে থাকি, যারা লস দিয়ে বিক্রি করে আরেকটা কিনি, আমি সম্পূর্ণ বিরোধী। আমি তাদের সাথে আমার বক্তব্য শেয়ার করতে চাই না, কারণ তারা অবশ্যই যেহেতু ডে ট্রেড করেন বা নিটিং করেন, তারা অবশ্যই ভালো বোঝেন। আমি আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা এই যে ডে ট্রেডিং করে ক্ষতিগ্রস্ত হন আর আপনার বাইরে এসে চিল্লাচিল্লি করেন, এটা একেবারে বোধগম্য নয়। আপনি আপনার অবস্থান থেকে এমনভাবে কাজ করবেন, এমনভাবে চালিয়ে যাবেন যেন আপনি সবসময় আপনার অবস্থানটাকে ঠিক রাখতে পারেন। আমি এই বাজারের সাথে লাস্ট 10 ইয়ার্স জড়িত আছি। আমি তথ্য রাখি, খবর রাখি যতটুকু। আমার ফিলোসফি একটা, আমি অবশ্যই আমার ইনভেস্টর বা আমার ইনভেস্টের আমার ব্যালেন্সের 5%, যেটা বলা হয় 1:5 যদি ধরি, যে আমি যতটুকু আমার ক্যাপাসিটি রয়েছে তার আমি 5% আমি একটা ট্রেড করে আমি এটা কিনে নেব। এরপর আরও যে 4 ভাগ রয়েছে সেটাকে ব্যালেন্স করব। নতুবা যদি ঊর্ধ্বগামী হয়, লাস্ট দিনে আমি কিনে নিয়ে আমি সেটা ভলিউম সেল করে আমি প্রফিট নিয়ে বের হব। এটা হচ্ছে আমার ফিলোসফি। আমি এটাতে দেখেছি 1 টাকাও লস হওয়ার কোনো সুযোগ নেই। আপনি এই বাজারে এসে যদি আপনি গেম খেলেন, তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা 99%। এটা গেমের বাজার নয়, এটা স্টক বাজার। সুতরাং আপনি এই জায়গাটায় অবশ্যই একটু ঠান্ডা মাথায় হিসাব কিতাব করে আপনি বিনিয়োগ করবেন। সুতরাং বেস্ট হোল্ডিংসের ফিউচার অবশ্যই ভালো আসবে, বাট এটা সময়ের হাতে ব্যাপার থাকবে। কিন্তু আমরা যারা নতুন ইনভেস্টর আছি বা নতুন বিনিয়োগ করতে যদি চাই, দিস ইজ দ্য পারফেক্ট টাইম। আপনার যদি 10,000 শেয়ার কেনার ক্ষমতা থাকে, তাহলে আপনি 2,000 শেয়ার কিনবেন। হ্যাঁ, 2,000 শেয়ার কিনবেন। আবার একটু আগামীকাল যেহেতু লাস্ট 3 দিন 50 পয়সা, 1.5 টাকা এবং 40 পয়সা বেড়েছে, আগামী 2 দিন বা রবিবারে বাজারটা কি হয় এটাও একটা দেখার বিষয় আছে। আগামীকাল বাজার কি হয় এটা একটা দেখার বিষয় আছে। যেহেতু বাজার এখন ঊর্ধ্বগামী আছে, সেটাও একটা দেখার বিষয় আছে। বাট আমি সবসময় আপনাদেরকে বলবো যে আপনার ক্যাপাসিটি অনুসারে আপনি ট্রেড করবেন, আপনার ক্যাপাসিটি অনুসারে পারচেস করবেন, এবং সেটা থেকে রিকভার করে বের হওয়ার আগ পর্যন্ত আপনার ব্যালেন্স যেন জিরো না হয়, আপনার যেন চেয়ে চেয়ে দেখতে না হয়, এটা আপনি মাথায় রাখবেন। আপনার সেল করার আগ মুহূর্ত পর্যন্ত আপনার কন্ট্রোলিং পাওয়ার আপনার কাছে থাকতে হবে। যে আপনি বেশি দাম দিয়ে কিনে, যে 46 টাকা দামে, 43 টাকা দামে কিনে আপনি চুপচাপ বসে থাকবেন, আহারে আমরা তো এত টাকা ধরা খেয়ে বসে রয়েছি, এই গল্পটা বলার চাইতে সাবধানতা অবলম্বন করা অনেক উত্তম বলে আমি মনে করি। হ্যাঁ, সুতরাং আমি আপনাদের কাছে সুদৃষ্টি কামনা করছি যে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আমি এবার আলোচনা করব রিং শাইন নিয়ে। রিং শাইনের একটি ফাংশন আপনাদের সাথে আমি আগেই বলেছিলাম যে বিএসইসি 9টি কোম্পানিকে তারা মনিটরিংয়ের জন্য সিদ্ধান্ত নিচ্ছে, এবং যে 9টি কোম্পানি আপনার আইপিওর মাধ্যমে যে টাকা উত্তোলন করেছে লাস্টে, সেই 9টি কোম্পানির তথ্য আমি আপনাদের সাথে দেবো। যে 9টি কোম্পানি নিয়ে আমি আরেকদিন ভিডিও করবো, বিস্তারিত ব্যাখ্যা দিব। বাট আজকে শুধু রেফারেন্স দেওয়ার জন্য, রিং শাইনের রেফারেন্সটা নিয়ে আসার জন্য আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করছি, তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যায়। যে রিং শাইনের ব্যাপারে আপনার বিএসইসি একটা সিদ্ধান্ত নিয়েছে যে 9টি কোম্পানি তারা আইপিওর মাধ্যমে যে টাকাটা নিয়েছে, সে টাকাটা কোথায় কোন খাতে ব্যবহার করেছে সেই ব্যাপারে তারা তদারকি করছে এবং পর্যবেক্ষণ করছে, এবং সেখানে যদি কোনো রকম গাফলাতি পাওয়া যায় তারা কঠোর সিদ্ধান্ত নেবে। সেই 9টি কোম্পানির মধ্যে রিং শাইন একটি কোম্পানি, এবং সেখানে প্লেসমেন্ট শেয়ারের একটা ইস্যু রয়েছে। বিস্তারিত সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনারা জানাবো। বাট আজকে যেটা আমি জানাচ্ছি সেটা হচ্ছে রিং শাইনের যে রেজাল্ট ছিল লাস্ট 52 উইকসে 3 টাকা 40 পয়সা একটা প্রাইস নেমে এসেছিল, এবং 52 উইক্সের মধ্যে 9 টাকা 80 পয়সা ছিল, এবং এক বছরে এটা দেখাইতেছে যে -58% নেগেটিভ। এটা কি ভাবা যায়? আচ্ছা,
ডিরেক্টরশিপ আছেন 36.46, ইনস্টিটিউট আছেন 11.59 এবং পাবলিক রয়েছেন 51.95। সো এবং লাস্টে এজিএম এর কোনো ডেট এখানে ইস্যুড নেই, রেকর্ড ডেট ছিল 13 নভেম্বর 2024। সো আমরা এই 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 চিত্র দেখে আমরা বলতে পারি যে রিং শাইনের যে একটা আইপিওর যে একটা পরিদর্শন করবেন, বিএসইসি যে এটা তদারকি করছেন যে আইপিওর মাধ্যমে যে টাকাটা তারা নিয়ে এই টাকাটা কোথায় ব্যবহার করেছে, তার সদ্ব্যবহার হয়েছে কিনা, সেটার ভিতরে কোনো ঘাপলা আছে কিনা, এর প্রেক্ষিতে গতকাল আমরা একটি মেসেজ পেয়েছি। সেটা হচ্ছে 26তম এবং 27তম এজিএম কল করেছে আগামী 18ই ডিসেম্বরে, মানে আগামীকাল এজিএম কল করার একটা তারা নোটিশ করেছে। আমরা যারা মোবাইলের মাধ্যমে এই মেসেজটা যারা পেয়েছেন তারা আমাকে জানিয়েছে, আমি সেই আলোকে আপনাদের কথা বলছি। সুতরাং রিং শাইন কিছুদিন আগেও এটা আপনার 14 টাকা, 15 টাকা, 16 টাকা ছিল, তারপর 18 টাকা, 20 টাকা ছিল, তার আগেও তো আরও অনেক ভালো দাম ছিল। সেখান থেকে কমতে 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 আজকে আপনার 3 টাকা 40 পয়সায় নিয়ে এসে চলে এসেছে। শিবলি সাহেব, জনাব শিবলি রুবায়েত ইসলাম যখন তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, এই রিং শাইনকে নিয়ে 100 কোটি টাকা তিনি বরাদ্দ দিয়ে এটাকে এই ক্যাটাগরিতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর 14-15 টাকা উঠানোর পর এই যে তলানিতে যাওয়া শুরু হলো, লাস্টে এসে একদম জিরো ডিভিডেন্ড দিয়ে এটাকে জেড ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর এখন এটা 3 টাকা 40 পয়সা এখানে নিয়ে আসা হয়েছে। এই যে বিনিয়োগকারীগুলোকে যে ডেকে নিয়ে এসে আপনারা যে নিঃস্ব করছেন এবং বারবার আপনাদের বিনিয়োগকারীদের সাথে যে এই যে ছলচাতুরি প্রতারণা করছেন, এটা অত্যন্ত দুঃখজনক, একটা মানবতার ঘটনা। কারণ বিনিয়োগকারী পরিবারগুলো অসহায়ের মতো দিন যাপন করছে আপনাদের এই ভুল সিদ্ধান্তের কারণে এবং ভুল পরিচালনার কারণে এবং ভুল ম্যানেজমেন্টের কারণে। সুতরাং আমি বিএসইসির যে তদারকি করছেন তাদের সুদৃষ্টি কামনা করছি। অবশ্যই আপনারা এই বিষয়টা নিয়ে দেখবেন যেন এই 200 কোটি টাকার বা আইপিওর মাধ্যমে যে টাকাটা উত্তোলিত হয়েছে সেই টাকাটা কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে তার সদুত্তর নেবেন এবং এই কার্যক্রম যেন স্থবির হয়ে না যায় এবং কারো কাছে যেন জিম্মি হয়ে না পড়ে এবং সুষ্ঠু তদন্তের সাপেক্ষে যেন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলেই এই বাজার ঘুরে দাঁড়াবে। গত 3 দিন বাজার বেশ একটা ভালো গতিময় দেখা যাচ্ছে। গতকাল ছিল প্রায় 300 কোটি টাকার মতো, আজকে 450 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। গতকালও 73+ আপনার পয়েন্ট বেড়েছে, আজকেও পয়েন্ট বেড়েছে। আমি চাই বাজারে এই ধারাবাহিকতা থাকুক এবং আপনাদের যে কার্যক্রম যেটা শুরু হয়েছে এই কার্যক্রম যেন ধারাবাহিকতা থাকে এবং বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে ইন্টারিম গভর্নমেন্ট যে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর শেয়ার বাজারের উপর যে একটি সুদৃষ্টি দেওয়ার চেষ্টা করছেন, সেই সুদৃষ্টি যেন অব্যাহত থাকে, এটা আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া। আমি এরপরে যে আলোচনায় চলে যাব সেটা হচ্ছে আপনাদের সাথে একটু ওয়েমেক্স নিয়ে আমি যে আলোচনার একটু শুরু করব। ওয়েমেক্সটা আপনারা সকলেই জানেন এটা একটা বিগ ক্যাটাগরি শেয়ার। যে এই শেয়ারটা এমন একটা অবস্থানে আছে যেদিন বাজার খুব বেশি ঊর্ধ্বগামী থাকে সেদিন এটা পড়ে যায়, আবার যেদিন বাজার নেগেটিভ থাকে সেটা বেড়ে যায়। এটা অনেকেই বলে একটা গ্যামলিং শেয়ার। সো আমি আপনাদের সাথে অনুরোধ করব যে অবশ্যই আমি বারবার একটা কথা বলেছি, যারা ডে ট্রেডিং করেন বা যারা নিটিং করেন তাদের সাথে আমার বক্তব্য মিলবে না। আমরা সবসময় আমি তাদের পক্ষে যারা নতুন বিনিয়োগকারী বা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা নতুনভাবে বাজারে এসেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করি এবং তাদেরকে সচেতন করাই হচ্ছে আমার বক্তব্যের মূল উদ্দেশ্য। সুতরাং আপনারা অবশ্যই এই ওয়েমেক্সটার দিকে আপনারা সুদৃষ্টি রাখতে পারেন। এখানে একটা ভালো টার্ন ওভার আছে, ভালো টার্ন আসতে পারে। তবে অবশ্যই আপনার 1:5 আপনি 1:5 রেশিওতে আপনি ইনভেস্ট করবেন, যেন আপনার ইনভেস্টের আপনার যে 5 ভাগের 1 ভাগ আপনি প্রাথমিকভাবে দেখবেন, এরপর যদি প্রয়োজনে আবার দ্বিতীয় ভাগ দেখবেন, এরপর প্রয়োজনে তৃতীয় ভাগ দেখবেন এবং চতুর্থ ভাগ দেখবেন। পরবর্তীতে বিক্রি করার আগে আপনি যখন টার্গেট নেবেন যে ইউ উইল সেল ইউর প্রোডাক্টস, তার আগে আপনার লাস্ট হিট করার পর আপনি বের হয়ে যাবেন। সো এটা আপনার মাথায় রাখতে হবে এবং সেই অনুপাতেই আপনাকে এটা কিনতে হবে এবং সেটাকে কাজ করতে হবে। আমি এখন আসি যে বাইব্যাক আইন। আমি বিনিয়োগ বাজারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, মাননীয় অর্থ উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ যারা তদারকি দায়িত্ব রয়েছেন এবং মুখপাত্র জনাব রেজাউল করিম সহ মাননীয় চেয়ারম্যান যিনি আছেন এবং কমিশনারগুলো যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি। যেহেতু বর্তমান একটি ইন্টারিম গভর্নমেন্ট চলছে, আপনারা অনেক রাষ্ট্রীয় সংস্কারের কাজে দায়িত্ব নিয়ে কাজ করছেন, রাষ্ট্রীয় সংস্কারে কাজ করছেন, জনপ্রতিনিধিত্ব বক্তব্য নিয়ে সাড়া নিয়ে কাজ করছেন। এখন একটা সময় আপনাদের কাছে খুব সহজেই
আমাদের মতো যারা এই লক্ষ লক্ষ বিনিয়োগ পরিবার রয়েছেন তাদের জন্য একটি কাজ করতে পারেন যে এই বাইব্যাক আইনটাকে আপনারা ইমিডিয়েটলি কার্যকরের ভূমিকা দেখতে পারেন এবং এটাকে একটা তদারকি পর্যায়ে নিয়ে গিয়ে যেন কোম্পানিগুলোর একটা জবাবদিহিতা নিয়ে আসতে পারেন। এই যে বিনিয়োগকারীর কাছ থেকে টাকা নিয়ে এই যে বেস্ট হোল্ডিংস একটা এন্ড ক্যাটাগরি শেয়ার, একটা নতুন শেয়ার, এটা 46 টাকার দাম কেন উঠলো আর আজকে কেন এই 18 টাকা 19 টাকা এসে চলে আসছে? গত ফেব্রুয়ারি মাসেই এটার প্রাইস ছিল প্রায় 43 টাকা 46 টাকা। সো এটা একটা দুঃখজনক ব্যাপার এবং আমরা বিনিয়োগকারী যারা আছি আমাদেরকেও সচেতন হতে হবে যে মানে শুধু স্রোতের দিকে গা ভাসালে চলবে না। আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছি, যারা আমি দেখেছি যে বেস্ট হোল্ডিংসের এমনও কিছু ব্যক্তি আছেন 42 টাকায় 43 টাকায় 1 লক্ষ শেয়ার একদিনে ট্রেড করেছেন এবং তিনি 35 টাকায় সেটা বিক্রি করে বের হয়ে গেছেন। সো আমি তাদের কথা বলবো না, কারণ তারা অনেক বড় ইনভেস্টর, অবশ্যই তাদের মাথায় আমার চেয়ে অনেক ভালো মেধা আছে, জ্ঞান আছে, তথ্য আছে, উপাত্ত আছে। আমি তাদের কথা বলতে চাই না। তবে যারা মানে ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছেন, যারা প্রাইমারি লেভেলে বিনিয়োগ করেন এবং একটা ন্যূনতম বেনিফিট নেওয়ার চিন্তা করেন, আমি তাদের সুদৃষ্টি কামনা করছি যে আপনারা অবশ্যই আপনার পোর্টফোলিওর ব্যালেন্সের সবটুকু দিয়ে একবারে ট্রেড করবেন না। আর আমি অর্থ উপদেষ্টা সহ মানে প্রধান উপদেষ্টা সুদৃষ্টি কামনা করছি বিনিয়োগকারী পরিবারের পক্ষ থেকে। লক্ষ লক্ষ বিনিয়োগকারী আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। আপনারা এই সময়টুকু কাজে লাগিয়ে যদি এই বাইব্যাক আইনকে কার্যকর ভূমিকা নিয়ে আসতে পারেন। আরেকটি বিষয়, জেড ক্যাটাগরি নিয়ে আমি আলোচনা করব এবং ওটিসি মার্কেট নিয়েও আলোচনা করব নেক্সট ভিডিওতে, আপনারা এটা পাবেন এবং ইউনাইটেড ইয়ার নিয়েও আমি আলোচনা করব এবং সেটাও আপনারা পাবেন। আমি নেক্সট ভিডিওতে সম্পূর্ণ দেবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এটাতে আলোচনা করতে পারি না। সো আমার সাথে সংযুক্ত থাকবেন। এখন থেকে নিয়মিতভাবে আমি আপনাদের সাথে সংযুক্ত হব। যেহেতু এখানে 400+ কোম্পানি রয়েছে, আপনারা আপনাদের মন্তব্যের মাধ্যমে জানাবেন কোনটা নিয়ে আলোচনা করা যায়। আমি 3-4টা কোম্পানি ম্যাক্সিমাম আলোচনা করা যায়, তাছাড়া এটা লং টাইম ধরে শোনা অনেকের পক্ষে সম্ভব হয় না। সো আজকে রাতে আমি এখানের মধ্যে বিদায় নিচ্ছি। সকলের জন্য শুভকামনা। আর দীর্ঘদিন আপনাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারি না, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের উৎসাহ পেলে আমি এখন থেকে আবার নিয়মিত হব আপনাদের কাছে এবং কথা বলবো প্রাণ খুলে। আপনারাও আমাকে পরামর্শ দিবেন। তবে আমাকে কেউ একটি কথা নেগেটিভভাবে নেবেন না, আমার ভুল হতে পারে। আমি আপনাদের মতো একজন স্টুডেন্ট, আমি একদম প্রফেশনাল নয়। এটা আমার হবি, এটা আমার এক ধরনের পার্সোনাল হবি যে আমি আপনাদের সাথে কথা বলি, এটা আমার একটা ভালো লাগে এবং পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন, তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাদের সামনে এসে কথা বলবো। সকলের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।